আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ছোট একটা টপিক পড়ব। তো এই অধ্যায়টা ছিল বিস্তার পরিমাপ, তাই না? কত নম্বর লেকচার জানি না। তো চলো শুরু করি। এই ভিডিওতে আমরা ছোট কিছু জিনিস দেখবো, যেটা মূল টার্গেট থাকবে সম্মিলিত পরিমিত ব্যবধান। তো সেটা জানার জন্য আমাদের আগে জানা লাগবে সম্মিলিত গাণিতিক গড়। এই জিনিসটা ব্যবহার করে আমরা সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবো। আর পরিমিত ব্যবধান জানলে ভেদাঙ্ক কোনো ব্যাপারই না, তোমার এটা জানা উচিত, তাই না? মানে আগের ক্লাসগুলো যদি আবার রিভাইজ করে আসো, তাহলে পরিমিত ব্যবধানের স্কোয়ার করলে যে ভেদাঙ্ক হয় এটা মনে পড়ে যাওয়া উচিত। মানে পরিমিত ব্যবধান শিখে গেলে ভেদাঙ্ক কিছুই না, তার স্কোয়ার। মানে পরিমিত ব্যবধানের মধ্যে একটা রুট থাকে, ভেদাঙ্কে সেই রুটটা থাকে না, কারণ স্কোয়ার হয়ে রুট উঠে যায়। তো মোটামুটি একটু মনে পড়ছে, তাই না? আগের সব কিছু রিভাইজ করে আসো, তাহলে ভালো হবে। না হলে দেখবো অনেক কিছু মনে পড়ছে না। তো প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো সম্মিলিত গাণিতিক গড়। তো এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের পড়া। এটা কিন্তু এই অধ্যায়ের পড়া না, তৃতীয় অধ্যায়ের পড়া। কেন্দ্রীয় প্রবণতার পড়া এটে, কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের। তো আমি এখানে দিয়ে রাখিছি যাতে একটু মনে করাতে পারি, কারণ এটাই ব্যবহার করবো আমরা। তো ধরো যে দুইটা দল আছে, একটা দল আছে এ, সে দলে মোট 10 জন আছে। সে দলে ধরো এটা পরীক্ষার্থী দল, হ্যাঁ। আর বি দলে ধরো 8 জন আছে। আমি আর একটু ভালো সংখ্যা দিই, ধরো 20 জন আছে। বা ধরো আর একটু ভালো সংখ্যা দিই, 15 জন আছে। অত বেশি বড় না দিই। তো এক দলে 10 জন আর এক দলে 15 জন। তো এই দলের যে, এরা তো পরীক্ষার্থী, মানে এর পরীক্ষার মার্ক আছে একটা। তো এর গড় গড় মার্ক ধরো, এদের গড় মার্ক ধরো কত দেওয়া যায়, 50 গড় মার্ক, কিন্তু এটা গড়। আর এদের গড় মার্ক কত? এদের গড় মার্ক হলো ধরো 60 ধরা যেতে পারে। তো এবার বলছে যে এই এ আর বি মিলিয়ে মোট যতজন আছে সবার গড় মার্ক কত। তো সেটাই আমরা সম্মিলিত গাণিতিক গড় বলি। তো সেটা আমরা কেমনে বের করবো? তো এটা কিসের মান বলতো? এটা এ এন এ, এটার মান। এন মানে কি বোঝায় বলতো? এন মানে বোঝায় যে কয়টা তথ্য আছে, বা গণসংখ্যা বোঝায় এক কথা। আর গড়কে আমরা কি দিয়ে প্রকাশ করতাম বলতো? এক্স বার না? আর গাণিতিক গড় এম দিয়েও প্রকাশ করা হতো, অ্যারিথমেটিক মিন। কিন্তু সেটা ব্যবহার না করে আমরা এক্স বার ব্যবহার করব। তাহলে কি এক্স বার, কিন্তু সেটা এ এর, মানে এই এ গ্রুপের, মানে এ দলের। আর এটা তাহলে কিসের মান? এটা হচ্ছে এন বি এর মান, যেটা হচ্ছে 15। আর এক্স বি মানে এক্স বার বি, এটা হচ্ছে 60। তাহলে দুইটা দল আছে এ আর বি। একটা দলের 10 জন যাদের গড় মার্ক হলো 50, আর একটা দলে 15 জন যাদের গড় মার্ক হলো 60। এবার বলছে এ আর বি মিলিয়ে মোট গড় মার্ক কত। এখন তুমি জানো যে গড় সমান হচ্ছে মোট বাই, মোট বাই কি বলবো, মোট মান বাই মানের সংখ্যা, এমন কিছু না? মানের সংখ্যা এমন কিছু না? তো এই জিনিস আমরা কেমনে করবো? মোট মান আমরা কেমনে পাবো বলতো? দেখো তো, এই দলটার, এ দলটার মোট মান কত? এ দলটার মোট মান কত দেখো তো। 10 জনের গড় যদি প্রত্যেকজনের 50 করে হয়, এটা প্রত্যেকজনের তো আলাদা আলাদা করে 50 নেই, এদের গড় 50। তো 10 জনের মার্ক যদি 50 করে হয় গড় মার্ক, তাহলে তাদের মোট মার্ক কত? 10 গুণ 50 হওয়া উচিত না? ধরো একটা দলে 3 জন আছে, 3 জন গড়ে 5 টাকা করে এনেছে, তাহলে মোট টাকা কত? 3 × 5 = 15 টাকা না? তাহলে আমরা কি বলতে পারি যে এখানে যে গড় মার্কটা সেটা হচ্ছে 10 গুণ 50, মানে হচ্ছে 500। বুঝা গিয়েছে? তার মানে এই এ যে গ্রুপটা, এ গ্রুপের মোট মার্ক হচ্ছে 10 গুণ 50। 10 জনের গড়ে 50 করে, মানে সবার মোট হচ্ছে 10 গুণ 50। আর এই বি গ্রুপে তাহলে কত? 15 জনের মার্ক হচ্ছে 60 করে, তাহলে 15 গুণ 60, তাহলে এটা হবে 900। আর এ গ্রুপে মোট কয়জন আছে? 10 জন আছে। আর বি গ্রুপে মোট কয়জন আছে? 15 জন আছে। এবার আমরা সম্মিলিত গড় যদি বের করি, সম্মিলিত গড় এক্স বার সি, সিতে বোঝায় কম্বাইন্ড। সম্মিলিত ইংলিশে হলো কম্বাইন্ড। তো সে কারণে সি ব্যবহার করছি আমরা। তো সিতে আমরা কি দেব? সিতে দেব হলো, এটা হচ্ছে মোট কত মার্ক, আর নিচে হচ্ছে মোট কতজন আছে, এ আর বি মিলিয়ে মোট কত। বুঝতে পারছো? এ আর বি সম্মিলিত আমরা বের করছি না? তাহলে উপরে মোট যত মার্ক, সবার মোট যত মার্ক, আর নিচে হচ্ছে মোট যত মানুষ আছে। তো মোট কত মার্ক আছে? এতে মোট মার্ক আছে 10 গুণ 50, 10 জনের 50 করে, মানে 10 গুণ 50 মানে 500। তাহলে আমি এভাবে লিখি, 10 গুণ 50। তার সাথে যোগ হবে কত? এ আর বি মিলিয়ে মোট যত মার্ক সেটা না উপরে,
যেহেতু সম্মিলিত, তাহলে এদের মার্কটাও যোগ হয়ে যাবে, তাহলে 15 গুণ 60 যোগ হবে। কেন বুঝতে পারছো তো? সম্মিলিত যেহেতু, তাহলে উপরে মোট মার্ক আর নিচে মোট কতজন আছে। মোট কতজন আছে? এ গ্রুপে আছে 10 জন, বি গ্রুপে আছে 15 জন, তাহলে মোট আছে 10 যোগ 15 মানে 25 জন। তাহলে এই গড়টা কত হয়? 500 আর 900 কত হয়? 1400 বাই 25। তাহলে এটা 25কে 100 কাটলে 4, 28, 56 হবে না। তো মোটামুটি বোঝা গেল। এখন তাহলে সম্মিলিত গড়ের সূত্রটা কি? তাহলে আমি তো এই পর্যন্ত তো দেখালাম, আমি এই জিনিসটা কপি করে দিই। কপি করে এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে সম্মিলিত গড়ের আসলে সূত্রটা কি? তুমি যদি খেয়াল করো একটু, তুমি খেয়াল করো যে সূত্রটা কেমন হচ্ছে। এক্স বার সি, এটাকে আমরা কি বলতে পারি? আমি তো এ বি দিয়ে প্রকাশ করেছি, তাই না? মানে এটার মান ছিল এন এ, এটার মান কি ছিল? এক্স বার এ, এটার মান ছিল এন বি, মনে আছে তো? 10 জনের গড় হচ্ছে 50 করে, সেটা গুণ হয়ে গিয়েছে, যোগ এটা হচ্ছে এন বি আর এটা হচ্ছে এক্স বার বি। বুঝতে পারছো? আর এটা কি ছিল? এন এ, এটা কি ছিল? এন বি। তাহলে কি তোমার মনে হওয়া উচিত না যে এটা এমন হবে? এন ওয়ান এক্স বার ওয়ান, এভাবে এন ওয়ান এক্স বার ওয়ান যোগ এন টু এক্স বার টু যোগ এন থ্রি এক্স বার থ্রি যোগ ডট ডট, এইভাবে হবে না? আর নিচে কি হবে? নিচে শুধু ওইগুলো যোগ হবে, উপরে হবে মোট যে মানটা, সেই মান আমরা কেমনে পাই জানো? আমি যদি একটু দেখাই তোমাকে, এক্স বার সমান আমরা পাই হচ্ছে, আমি যদি এটা যে কোনো একটা, এখানে তো 1 2 দেওয়া রয়েছে, আমি আই দিলাম। এটা মাথায় না ঢুকলেও সমস্যা নেই, মানে মাথায় ঢোকা উচিত, তারপরেও না ঢুকলে সমস্যা না, অনেক আগে পড়েছো তো। এটা কি হবে? সামেশন এক্স আই বাই এন। এখন তাহলে সামেশন এক্স আই কি হবে? সামেশন এক্স আই হচ্ছে এন এক্স বার আই, এমন না? এখানেও আই লিখছি। তো এটা মানে আসলে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে আইতম কোনো একটা গ্রুপ, কোনো একটা গ্রুপের নাম যদি হয় আই, সে আই গ্রুপের মোট যে মানটা, সেই মান আমরা কিভাবে পেতে পারি দেখো তো? সেই মানের সংখ্যা আর সেই মানের গড় গুণ করে দিলে পেয়ে যেতে পারি। ওই যে 10 জনের যদি গড় 50 করে হয়, তাহলে মোট মান কত? 10 গুণ 50। এটা আমরা কমন সেন্সেই বুঝতে পারি, আর সূত্র থেকেও আসতে পারি যে গড় সমান হচ্ছে মোট বাই মানের সংখ্যা। তো মোট সমান আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে একটা গ্রুপের মোট। যদি তুমি এ দিতে, তাহলে এটা হচ্ছে এ গ্রুপ, এ গ্রুপ সমান হচ্ছে এন এ এক্স বার এ। মানে কি? এ গ্রুপে মোট যতজন আছে আর এ গ্রুপের গড় যেই মার্কটা, মানে গড় মানটা, এই দুইটা গুণ করলে আমরা এ গ্রুপের মোট মানটা পেয়ে যাই। এটা তো শুধু এ গ্রুপের, তাহলে বি গ্রুপ, সি গ্রুপ, যত গ্রুপ থাকবে সবগুলো করতে হবে না, যেহেতু আমরা সম্মিলিত করছি। তো এখান থেকে আসে মূলত, বুঝতে পারছো? উপরে যেহেতু আমরা মোট মান দেবো, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মোট মান। তো মোট মান আমরা কেমনি বের করি? এই যে গড় সমান হচ্ছে মোট বাই সংখ্যা, তাহলে মোট সমান কি লিখতে পারি? এটা এই পাশে গুণ করি, গড় গুণ সংখ্যা। তো এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মোট মান, 2 নাম্বার গ্রুপের মোট মান, 3 নাম্বার গ্রুপের মোট মান। এবং সম্মিলিত মানে তো সব গ্রুপের মোট মান একসাথে যোগ হবে, তাহলে তো পুরো সব গ্রুপের যেই ফুল মোট মানটা সেটা পেয়ে যাব। তো প্রত্যেকটা গ্রুপের মোট মান এইভাবে যোগ করবো আমরা। আর নিচে কি, যে মোট কয়জন আছে? তো প্রথম গ্রুপে আছে n1 জন, দ্বিতীয় গ্রুপে আছে n2 জন। এটা তো আর আলাদা করে সূত্র দিয়ে বের করা লাগছে না, এটা আছে n1 জন, তারপর n2 জন, n3 জন। যদি প্রত্যেকটা গ্রুপে কয়জন করে আছে সব যোগ করে দিই, তাহলে একদম মোট কয়জন আছে পেয়ে যাবো না, সম্মিলিতভাবে কয়জন আছে। তো এটাই হচ্ছে সূত্র। তাহলে এটা যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, তাহলে এটা কেমন হবে? সামেশন এন আই এক্স বার আই, আর নিচে হচ্ছে সামেশন এন আই। এই সূত্রটা তুমি মনে রাখতে পারো। তো সূত্র দেখে একটু বোঝার চেষ্টা করো, মানে ফিল করার চেষ্টা করো যে এটা আসলে কি। সম্মিলিত গড় মানে হচ্ছে যতটা গ্রুপ আছে, ধরো আমার কাছে 1 নাম্বার গ্রুপ আছে, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ, 5 নাম্বার গ্রুপ, 6 নাম্বার গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে। এখন উপরে আমি কি দেব? যেহেতু সম্মিলিত গড়, গড় মানেই হচ্ছে মোট বাই মানের সংখ্যা। বুঝতে পারছো? মোট মান আর মোট কতজন আছে, মানে কতটা উপাদান আছে, তাই। তো মোট মান আমরা কেমনে পাই? তুমি এই সূত্র থেকে দেখছো যে গড় সমান হচ্ছে মোট মান বাই সংখ্যা, আর মোট মান সমান আমরা লিখতে পারি সংখ্যা ইন্টু গড়। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রুপের মোট মান পেতে পারি। তাহলে এইটার মোট মান কত? আমরা তো এখান থেকে তো প্রমাণ করে আসলাম যে মোট মান সমান কত? মোট মান হচ্ছে মানের সংখ্যা তার সাথে গড় গুণ করে দিলেই আমরা পেয়ে যাই মোট মান। তাহলে এটার মোট মান কত? n1 x বার 1, এটার মোট মান হচ্ছে n2
এক্স বার 2, এটার মোট মান n3 এক্স বার 3, এভাবে করে প্রত্যেকটার, তাই না, প্রত্যেকটার মোট মান যোগ হয়ে যাবে। সেই কারণে আমরা একবারে সেটা লিখেছি ni এক্স বার i, সেটা সামেশন i এর মান 1 থেকে n পর্যন্ত হবে, তো সেটা লেখা লাগে না, মানে না লিখলেও সমস্যা নেই। তাহলে বুঝতে পারলে উপরে মোট মান, তার মানে কি প্রত্যেকটা গ্রুপের মোট মানের যোগফল হবে। তাহলে একটা সাধারণ গ্রুপ ধরে নাও, তুমি তো 1 2 কিছুই লিখতে পারছো না, তাহলে তুমি সাধারণভাবে i লিখে দাও। আইতে i এর মান 1 থেকে n পর্যন্ত দিয়ে আমরা সব গ্রুপই প্রকাশ করে ফেলাম, সেটা সামেশন করলাম, কারণ প্রত্যেকটা গ্রুপের মোট মান n1 x বার 1, n2 x বার 2, n3 x বার 3 সব যোগ করলে একবারে হয় হচ্ছে সামেশন ni x বার i, মানে i এর মান চেঞ্জ করে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ বুঝিয়ে ফেলে। এটা তুমি মনে মনে কিন্তু ফিল করতে পারছো জিনিসটা, যে এটা আসলে কেমন। প্রত্যেকটার ওই মানের সংখ্যা আর প্রত্যেকটার গড়, এ দুইটা গুণ করে সামেশন করেছি, মানে সব কটার মোট মান পেয়ে গেছি। এটুকু আয়তম যেই গ্রুপ আছে এটা দিয়ে বোঝাচ্ছে আয়তম গ্রুপের মোট মান। এখন আয়ের জায়গায় তুমি 1 বসালে সেটা হবে একতম গ্রুপের মোট মান, প্রথম 2 বসালে দ্বিতীয় গ্রুপের মোট মান, এভাবে করে সবগুলোর যোগফল। আর নিচে কি গড় মানে হচ্ছে মোট মান বাই সংখ্যা, নিচে নিচে সংখ্যা হবে, এটা যেহেতু সম্মিলিত গড়, তাহলে নিচে হবে মোট সংখ্যা, মানে প্রত্যেকটা গ্রুপে মোট যতজন আছে সবাইকে যোগ করতে হবে। তাহলে প্রত্যেকটা গ্রুপে এর ধরো n1 আছে, এর আছে n2, এর n3 সংখ্যক লোক আছে, এর n4 সংখ্যক লোক, n5 সংখ্যক, এর হচ্ছে n6 সংখ্যক। তো এগুলো সব যোগ করলেই একদম সম্মিলিতভাবে মোট কতজন আছে পেয়ে যাব। তাহলে আমি সেটাকে একবারে সামেশন ni লিখতে পারি, n1 যোগ n2 যোগ n3 n4 n5 n6 সব যোগ করা মানে তো ni, এটা সামেশন করা i এর মান হচ্ছে 1 থেকে, যদি এই উদাহরণ দেখি i এর মান 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, তো আমরা i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত দেবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গিয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের সম্মিলিত গড়ের সূত্র। তো সম্মিলিত গাণিতিক গড় যদি আমাদের বোঝা হয়ে যায়, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এবার সম্মিলিত পরিমিত ব্যবধানে যাব। তো এটাই মূলত আসলে আমাদের জানতে হবে। আমি চাইলে সম্মিলিত গাণিতিক গড়ের সূত্রটা বলে দিলেও পারতাম, তারপরেও একটু বুঝিয়ে দেওয়া ভালো হয় বেশি, কারণ এখন কিন্তু তোমার মুখস্থ করা লাগছে না, তুমি কিন্তু মনের মধ্যে কিন্তু গেঁথে গিয়েছে জিনিসটা আসলে কেমনে আসছে। তো চলো আমরা এবার সম্মিলিত পরিমিত ব্যবধান দেখি। তো পরিমিত ব্যবধানকে কি দিয়ে প্রকাশ করতাম বলতো? পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করতাম না, তাহলে সম্মিলিত পরিমিত ব্যবধানকে আমরা কি দিয়ে প্রকাশ করব? সম্মিলিত পরিমিত ব্যবধানকে আমরা প্রকাশ করব সিগমা কম্বাইন্ড, সম্মিলিত ইংলিশ কম্বাইন্ড, সেখানে এখানে একটা সি। বোঝা গিয়েছে? তাহলে এটা আমরা কেমনে করবো? এটা সূত্রই মুখস্থ করতে হবে, এটা আসলে ওইভাবে প্রমাণও বইতে নেই, মানে কোনো প্রমাণের মধ্যে এই জিনিসপাতি নেই, শুধু ম্যাথ করতে হবে তাহলেই হবে। ম্যাথও যে খুব কঠিন আসে তাই না, একটা একটু কঠিন ম্যাথ আছে, তাছাড়া সব আছে নর্মাল তথ্য দিয়ে দেবে, সেখান থেকে নির্ণয় করতে হবে। মানে আমরা যেমনি পরিসংখ্যানের সহজ অঙ্কগুলো করি আর কি, তোমার অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, সেখান থেকে সম্মিলিত পরিমিত ব্যবধান নির্ণয় করো, মানে আলাদা আলাদা গ্রুপের পরিমিত ব্যবধান। ধরো তোমার 3টা গ্রুপ, একটা হচ্ছে এ, না এভাবে লিখি, একটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ। এবার বলছে এটার সিগমা দিয়ে দিয়েছে, মানে এটার পরিমিত ব্যবধান দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সিগমা 1, এটা হচ্ছে সিগমা 2, সিগমা 3। এবার তোমার বলা হচ্ছে যে এবার তুমি এর মানে 3টা মিলে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করো। যেমনি ওই যে গড় দিত না, এটার গড় দেয়া আছে, এটার গড় দেয়া আছে, এটার গড় দেয়া আছে, দিয়ে বলছে যে সম্মিলিত গড় বের করো, তেমনি এইভাবে পরিমিত ব্যবধানও বের করা যাবে সম্মিলিত। বোঝা গিয়েছে? তাহলে এটা সূত্র মুখস্থ করতে হবে, এটা আসলে কিছু করার নেই, এটা সূত্রই মুখস্থ করতে হবে। তো সূত্র কি জানো? সূত্র হলো সিগমা সি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি n1, তারপর ব্র্যাকেটে লিখবো সিগমা 1 এর স্কোয়ার যোগ d1 স্কোয়ার। এখন ডি কি জিনিস একটু পর দেখাচ্ছি। এটা গেল 1 নম্বরেরটা। এবার তুমি দিবা n2, এবার তুমি দিবা সিগমা 2 এর স্কোয়ার প্লাস d2 এর স্কোয়ার। এরপর তুমি n3 দিবা, মানে এভাবে যতটা গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ একসাথে মিলিয়ে তো সম্মিলিত। তো প্রথম গ্রুপের জন্য এই অংশ, দ্বিতীয় গ্রুপের জন্য এই অংশ, তৃতীয় গ্রুপের জন্য এই অংশ। এটা তুমি দিবা সিগমা 3 স্কোয়ার যোগ d3 স্কোয়ার, এভাবে করে চলতে থাকবে। আর নিচে কি হবে? নিচে এটা এই কালারে দিয়ে দিই, নিচে কি হবে বলো তো? নিচে নর্মালি n1 n2 n3 এভাবেই যাবে, n1 যোগ n2 যোগ n3 যোগ, এই যে এটা সূত্র, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। আগেরটা যেমন আমি বুঝাতে পারছিলাম যে এটা এমনি এমনি হয়, পরিমিত ব্যবধানের মধ্যে তো রুট থাকে, রুটের মধ্যে স্কোয়ার থাকে, এটা একটু ফিল করা ঝামেলা যে এটা আসলে কেমন জিনিস। অনেক ঝামেলা ছিল না এটা ফিল করা? এটা সূত্র কেমন ছিল বলতো? এটা সূত্র ছিল ওই বর্গমূল গড় বর্গ ব্যবধান, এমন একটা জিনিস ছিল না?
বর্গমূল গড় বর্গ ব্যবধান সেটা কেমন ছিল? ব্যবধানকে আমরা ডি বলছিলাম, তাহলে বর্গ ব্যবধান মানে d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার যোগ d3 স্কোয়ার এই পর্যন্ত, আর নিচে n দিয়ে ভাগ করলে গড় পাচ্ছিলাম, তার রুট করছিলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, তাই না? তো এমন একটা জিনিস ছিল, তো সেটা লাগবে না, এখন লাগবে না আর কি। পরিমিত ব্যবধান তো আগে শিখে এসেছো। আর সূত্রের মধ্যে পুরোটুকু আবার রুট হবে, বুঝতে পারছো? পুরোটুকু আবার রুট হবে, এই যে এইভাবে। তো আশা করি বোঝা গেছে সূত্রটা কেমন হবে। তো এটা আমি আরেকবার একটু করে দিই, এই যে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। আশা করি বোঝা গেছে সূত্রটা কেমন। এখন সূত্রটা এবার আমরা একটু ব্যাখ্যা করি, মানে সূত্রের কোনটা কি একটু ব্যাখ্যা করি। সূত্রের একদম বাস্তব ফিলিং তো দিতে পারবো না এটার, যেহেতু পরিমিত ব্যবধানের মধ্যে রুট টুট আছে, রুটের ভিতরে আবার স্কোয়ার আছে। এটা মানে বোঝানো কঠিন, আমি নিজেও বুঝি না, সূত্র মুখস্থ করেছি। তুমি সূত্র মুখস্থ করে চালিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এখানে মানে এই কঠিন জিনিসের আর ওইভাবে কোনো প্রমাণ কিছু দেয়া নেই, শুধু ম্যাথ করবা শেষ। তাহলে এখানে সিগমা 1 সিগমা 2 সিগমা 3 এগুলো তো জানছিলে। এটার আরেকটা প্রকাশও করা যায়, দেখো আমি যদি একটু এটা নিচে নিয়ে যাই, আরেকটা প্রকাশ দিয়ে দিই, তাহলে দেখো এটা আমি সামেশন দিয়ে যদি লিখতে চাই তাহলে কেমনে লিখবো? সামেশন কেমনে লিখবো বলো তো? এখানে লিখবো এন আই, আর এখানে লিখবো সিগমা আই স্কোয়ার যোগ ডি আই স্কোয়ার, এমন না? আর নিচে কি লিখবো? আমার হাত বেঁকা হয়ে গেছে, দেখো হাত বেঁকা হয়ে গেছে মানে হাতের লেখা একটু বেঁকা হয়ে যাবে না তাই। আর এখানে কি লিখবো? সামেশন এন আই, বুঝতে তো পারছো তাই না? n1 n2 n3 সব যোগ, আর পুরোটুকুর রুট। এই জিনিস থাকতে আমি আর এত করতাম কেন? সহজে এইভাবে বড় বড় রুট হয়ে যেত, এই যে সুন্দর মতো হয়ে গিয়েছে। তো তাহলে এই সূত্রটা আমাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, আমারও মুখস্থ করতে হবে, তোমারও করতে হবে। আমি বই দেখে দেখে পড়াচ্ছি, একটু আগেই পড়লাম এই জিনিসটা, আর এখন বই দেখে পড়াচ্ছি। তো মোটামুটি বোঝা গেল তাই না? এখন কোনটা কি আমরা একটু চিনে ফেলি, কোনটা কি একটু চিনে ফেলি আমরা। তো এমনি ইসের সুবিধার জন্য, মানে মানে লেখার সুবিধার জন্য আমি এই অংশটা বাদ দিচ্ছি, নাহলে বাদ না দিলেও সমস্যা নেই, আমি উপরের অংশটা বাদ দিয়ে দিই, মানে শুধুমাত্র এই সূত্রটা রাখছি, শুধুমাত্র এই সূত্রটা রাখছি, এই পুরো উপরের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর এই লেখাটাও বাদ দিয়ে দিচ্ছি, আর এটা নিচে নিয়ে গিয়ে এটা এমনি রাখছি, কারণ এটা দিয়ে বোঝানো হয়ে যাবে না, দুইটা সমান হয়ে গেছে তাই না? সি প্রোগ্রামিং এ দেখবে এমন দুইটা সমান দেওয়া লাগবে, বুঝতে পারছো? তো এই যে মোটামুটি তাই না? এই যে এই পর্যন্ত গেল, আর এটা একটু ছোটখাটো করে দিই, অনেক বড় হয়ে গিয়েছে, এই যে ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আগাতে পারি। তো কোনটা কি বলতো? এন আই মানে কি বোঝায়? সম্মিলিত মানে আমি বলছি অনেকগুলো গ্রুপের পরিমিত ব্যবধান দেওয়া থাকবে। গ্রুপ মানে কি? আমি তথ্য সারি বোঝাচ্ছি, অনেকগুলো গ্রুপ মানে কি বোঝাচ্ছি? তথ্য সারি বোঝাচ্ছি না? তাহলে এটা কি হবে? গ্রুপের আইতম গ্রুপের, এটা এভাবে বলে দিই তাহলে ভালো হবে। এটা হচ্ছে আইতম গ্রুপ মানে আমি কি বোঝাচ্ছি বলো তো? তথ্য সারি বোঝাচ্ছি না? তথ্য সারি বা নিবেশন বলা যায়। তথ্য সারি, তথ্য সারি চেন, সমস্যা নেই, বা নিবেশনও বলা যায়। তথ্য সারি বা নিবেশনের মানের সংখ্যা বা গণসংখ্যা যেটাই বলো, আমি গণসংখ্যায় লিখছি, বোঝা গিয়েছে? আচ্ছা, গণসংখ্যা না, তথ্য সংখ্যায় লেখো, সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই হলো। এটা হচ্ছে তথ্য সংখ্যা। গণসংখ্যা আবার আমরা শ্রেণীকৃতের ক্ষেত্রে বলি, তো সেখানে এটা তথ্য সংখ্যা বলো, বেশি ভালো শোনা যাবে। এনআই গেল, আর সিগমা আই এটা কি? এই যে সিগমাটা, এনআই দেখো মানে আমার কিন্তু এনআই সেনা হয়ে গেল। সিগমা আই এটা কি হবে? এটা হবে আয়তম তথ্য সারির পরিমিত ব্যবধান অবশ্যই। তাহলে এটা আমি কপি করব, এত কষ্ট করব কেন? কপি করে এই যে নিয়ে চলে আসলাম, এই যে আয়তম তথ্য সারির বা নিবেশনের পরিমিত ব্যবধান, তাই না? এটা তো তুমি চেনো তাই না? তো দুইটা জিনিস তুমি চেনো, চেনো না শুধু এই ডিআই এটা, তাই তো? পরিমিত ব্যবধান,
তো দুইটা জিনিস তুমি চিনে গেলে শুধু একটা জিনিসই চেনা বাকি। এই একটা জিনিস চেনার জন্য তোমার আবার একটু ঝামেলা করা লাগবে। এটা হলো আরেকটা সূত্র আমি দিয়ে দিচ্ছি। সেই সূত্র হলো ডিআই সমান আবার হলো, ডিআইটা কি বলতো? ডিআইটা আমরা আসলে বিস্তার পরিমাপের মধ্যে ডিআইটা কি হিসেবে চিনি? ডিআই মানে হলো তথ্য সারির আইতম মান থেকে, মানে তথ্য সারির মান থেকে তার গড়টা বিয়োগ। এখন এই যে এভাবে চিন্তা করো, ধরো 1 2 3, তিনটার গড় কত? দেখো 3 আর 2 যোগ করে 5 হয় 6 হয়। 6 বাই এটা হচ্ছে 3, মানে মোট মানের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় আসে 2। এখন 2 থেকে তুমি 1 বিয়োগ করলে কত পাও? 1 পাও। 2 থেকে 2 বিয়োগ করলে 0 পাও। আর 2 থেকে 3 বিয়োগ করলে -1 পাও। তো এইগুলোই এই বিস্তার না, মানে একদম শুরুতে যে বিস্তারের ধারণা দিয়েছিলাম একদম প্রথম ভিডিওতে, গড় থেকে প্রত্যেকটা মান বিয়োগ করতে হয় না, বা তুমি উল্টো কাজও করতে পারো, প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করতে পারো, তাহলেও হয় না? সেম কথা তো, তাই না? তো ডিআই তাহলে মানে কি? ডিআই মানে হচ্ছে xi মাইনাস, এখন এই আই কি কোনো কোনো একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যেকার মান বোঝাচ্ছে, নাকি আই এক একটা আলাদা আলাদা তথ্য সারি বোঝাচ্ছে? আই কিন্তু আলাদা আলাদা তথ্য সারি বোঝাচ্ছে, কারণ আমরা সম্মিলিত পড়ছি। সম্মিলিততে আই এর মান 1 মানে হচ্ছে সেটা 1 নম্বর একটা গ্রুপ, সেটা কোনো নির্দিষ্ট তথ্য না। আই মানে একটা তথ্য সারি বোঝাচ্ছে, বুঝতে পারছো? এই যে এখানে যেমন আইতম তথ্য সারি, মানে এগুলো আলাদা আলাদা তথ্য সারি বোঝাচ্ছে। মানে এই যে ডি বের করছি, ডিটা কোনো একটা নির্দিষ্ট মানের ক্ষেত্রে না, আমরা পুরো একটা তথ্য সারির ডি বের করছি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে, তাহলে xi মানে কি? xi মানে হচ্ছে, xi মানে কি, কি গো দেওয়া রয়েছে? xi ও আচ্ছা, x বার আই, সরি, এই যে এই কারণে এটা হচ্ছে আইতম তথ্য সারির গড়। এবার ঠিক আছে, গুলিয়ে গেছিল। তো এই যে এটা গেল, এখান থেকে তুমি কি বিয়োগ করবা? এখন এই গড়টাকে তুমি একটা মান হিসেবে চিন্তা করো। মানে দেখো তিনটা তথ্য সারি দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এটার গড় দেওয়া আছে x1 x বার 1, এটা হচ্ছে x বার 2, হচ্ছে x বার 3। নর্মালি তোমার যখন সংখ্যা থাকছিল 1 2 3, তখন তুমি কি করছো? সংখ্যা থেকে গড় বাদ দিছিলে। এই তিনটার গড় কিন্তু আমি বের করে দেখাছিলাম, 2 আসছিল। তিনটা যোগ করে 6, আর মোট তিনটা মান আছে, মানে গড় আসছিল 2। তো 1 থেকে তুমি 2 বিয়োগ করো, 2 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে প্রত্যেকটা মান থেকে গড়ের বিয়োগফলটা পেয়ে গেলে, মানে বিস্তার পেয়ে গেলে এক কথায়। এটা -1, এটা 0, এটা 1। এগুলো তো বিস্তার ছিল, তাই না? প্রত্যেকটা মান থেকে গড় বাদ দিলে যেটা পাই সেটাই তো বিস্তার। আর এখন আমার তিনটা গ্রুপ দেওয়া আছে, তিনটা গ্রুপের আলাদা আলাদা গড় দেওয়া আছে। এবার কিন্তু কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, তাহলে এই গড়গুলোই মানের মতো কাজ করবে, বুঝতে পারছো? এই গড়গুলোকে তুমি মান হিসেবে কল্পনা করো, আর এইগুলোর আবার গড় করো। এইগুলোর গড় কি বলো তো? সম্মিলিত গড় না? বোঝো একটু জিনিসটা? একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে তুমি যখন থাকছিলে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিচ্ছি। একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে তুমি যখন থাকছিলে, আবার সমস্যা হচ্ছে কেন? চার্জে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, একটা নির্দিষ্ট তথ্য সারিতে ধরো তুমি আসো, ধরো তুমি একটা তথ্য সারিতে আছে যেটা 3টা মান আছে, 1 2 3। এখন এটার গড় বের করো। 3 আর 2 5 আর 1 6 ভাগ মানের সংখ্যা হচ্ছে 3, গড় বের করে তুমি পেলে 2। তো এখন তুমি প্রত্যেকটার বিস্তার বের করো। বিস্তার মানে হচ্ছে ব্যবধান বের করো আসলে, মানে গড় থেকে প্রত্যেকটা মানের ব্যবধান। এটা তো প্রথম ক্লাসে বলছিলাম, তাই না? এই গড় থেকে প্রত্যেকটা মানের ব্যবধান কত? তো এই মান থেকে গড়গুলো বিয়োগ করো, তাহলে তো ব্যবধান পাও। 1 - 2, আবার ঝামেলা। এই যে 1 - 2, এটা হচ্ছে একটা মান পাবা। 2 - 2 একটা মান পাবা, মানগুলো লিখেই দিই না হয়। 3 - 2 এখান থেকে একটা মান পাবা। তো তুমি এটাকে তখন তুমি বলছিলে D1, এটাকে বলছিলে D2, এটাকে তুমি বলছিলে D3, তাই না? একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে থাকা গেলে তুমি এই জিনিস বলছিলে, কারণ তোমার তথ্য সারির মানগুলো জানা ছিল। আর এখন তোমার কাছে তিনটা আলাদা আলাদা তথ্য সারি আছে, আর সেইগুলোর গড় দেওয়া রয়েছে। এবার কিন্তু তথ্য সারির ভিতরকার মান কিন্তু দেওয়া রয়নি, তিনটারই গড় দেওয়া রয়েছে। তো তাহলে তুমি এই তিনটাকে আলাদা আলাদা মান হিসেবে কল্পনা করো। মানে তুমি যেমনে তিনটা আলাদা আলাদা মান নিয়ে এমন D1 D2 D3 বের করছিলে, এখন D1 D2 D3 বের করবা। এই গড়গুলোকে এক একটা মান হিসেবে চিন্তা করো। মানে গড়গুলোকে এক একটা মান হিসেবে যদি চিন্তা করো, তাহলে এগুলোর গড় আবার কোনটা? এগুলোর গড় হচ্ছে এই যে সম্মিলিত গড়। তাহলে তুমি কি করবা? এই গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করবা, এই গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করবা, এই গড় থেকে সম্মিলিত গড় বিয়োগ করবা। বুঝতে পারছো? মানে এই গড়গুলোকে তুমি মান হিসেবে কল্পনা করে কাজ চালিয়ে দিতে পারবা, কারণ কি এই গড়ের গড় হচ্ছে আবার এই সম্মিলিত গড়। মানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার লেভেলে ছিলে তুমি, লেভেল 1, মানে এমনি বোঝাচ্ছি যে এটা
কোন লেভেলে চিন্তা করতে হবে, এটা লেভেল 2 তে চিন্তা করতে হবে। লেভেল 2 তে কেমন চিন্তা করবা, এই যে এখানে তুমি যেমনে আলাদা আলাদা মান পেয়ে গেছিলে, এখানে তুমি আলাদা আলাদা মান পাওনি, আলাদা আলাদা গড় পেয়েছো। তো এই গড়গুলোকে তুমি একটা মান হিসেবে চিন্তা করো, এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান। এই তিনটা মানের গড় আবার কোনটা? এই তিনটা মানের গড় হচ্ছে এই যে সম্মিলিত গড়টা না। তার মানে তোমার এই তিনটা মানের, এই যে নর্মাল তথ্য সারির মধ্যে তোমার তিনটা মানের গড় ছিল, তিনটা মানের গড় ছিল 2। আর এখন তিনটা আলাদা আলাদা তথ্য সারির আলাদা আলাদা গড়, এই তিনটাকে তুমি মান হিসেবে বিবেচনা করলে এই তিনটার গড় পাবা এই সম্মিলিত গড়। তাহলে এদের সাথে তুমি যা করছিলে এখানে তুমি তাই করবা। তো এইটা থেকে তাহলে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে তুমি D1 D2 D3 পাবা। এখন এখানে তুমি যে 1 সংখ্যাটা দেখতে পাচ্ছ না, ডি এর পরে এই যে 1, মানে আমরা এই যে ডি আই লিখি না, এই আইটা লিখি, এখানে যে D1টা তুমি পেলে না, এই 1 কিসের ক্রম বোঝাচ্ছে না, এই আইটা তো ক্রমই বোঝায় তাই না। যেমন N1 প্লাস N2 প্লাস N3 এগুলো যোগ করলে কি হয়, সামেশন Ni হয়, মানে আই দিয়ে ক্রম বোঝায়। মোটামুটি তো জানো এগুলো তাই না, এগুলো বেসিক জিনিস। তো এই যে ডি এর পর 1 আছে, এটা তো ক্রম বোঝাচ্ছে তাই না, যে প্রথমটা। তো এই 1 আসলে কিসের ক্রম বোঝাচ্ছিল, এই 1 কোন একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে তুমি যখন থাকছো তখন এই 1টা বোঝাচ্ছিল একটা মানের ক্রম, মানে এটা আসলে একটা মান নির্দেশ করছিল, মানে D1 এ পুরোটুকু একটা মান নির্দেশ করছিল, মানে একটা নির্দিষ্ট মান, মানে নির্দিষ্ট মানের ক্ষেত্রে ডি জিনিসটা কি বলতো, ডি জিনিসটা হলো বিস্তার না, এটাকে তো আমরা মোটামুটি বিস্তার বলি, যে গড় থেকে এ মানের পার্থক্য। তো কিসের বিস্তার ছিল D1 ছিল ওই তথ্য সারির ভিতরের প্রথম মানের বিস্তার, বুঝতে পারছো? মানে D1 বোঝাচ্ছে তুমি একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে আছো, বাইরে না। ওই তথ্য সারির মধ্যে অনেকগুলো মান আছে, তার মধ্যে প্রথম যে মান সেই মানের বিস্তার বোঝাচ্ছে এই D1 দিয়ে। আর এইখানে তুমি যখন D1 লেখছো, এবার তো তুমি আর নির্দিষ্ট মান জানো না, তুমি আলাদা আলাদা তথ্য সারি জানো, আলাদা আলাদা তথ্য সারির মধ্যে তুমি এবার যদি D1 বলো, এই D1 মানে বোঝায় প্রথম তথ্য সারির বিস্তার, বুঝতে পারছো? এবার কিন্তু তথ্য সারির কোনো একটা নির্দিষ্ট মান নাই, এই 1 দিয়ে এবার তথ্য সারি নির্দেশ করছে, মানে এ আরো বড় লেভেলের অফিসার A1, আর এ ছিল হচ্ছে লোকাল লেভেলের গ্রামের লোক, বুঝতে পারছো? হচ্ছে লোকাল লেভেলের গ্রামের ভিতর যেই ওই মেম্বাররা ছিল তাদের বিস্তার বের করছিল, আর A1 আরো হায়ার লেভেলের জিনিস, বুঝতে পারছো? সে কারণে এই যে আই বোঝাচ্ছি, এই আই কিন্তু এক একটা তথ্য সারি নির্দেশ করছে। তো এই জিনিস আসলে বোঝা লাগতো না, একদমই লাগতো না, আমি শুধুমাত্র মানে তোমার ধারণাটা একটু বৃদ্ধি করার জন্য এটা বলার চেষ্টা করলাম। যদি বুঝে থাকো খুবই ভালো, না বুঝে থাকলে এই সূত্রটা মুখস্থ রাখলেই হবে, একদম অকারণে আমি এই জিনিসগুলো দিয়েছি, মানে সত্যি অকারণে। এগুলো একটু মুছে দিই ভালো হবে। এই যে চলে আসলাম এখানে, সত্যি এগুলো অকারণে দিলাম, তোমার যদি সূত্র দিয়ে দিতাম তাহলে ম্যাথ হয়ে যেত। তো মোটামুটি বোঝা গেছে এখানে যে আইগুলো আছে, আইগুলোকে একটা আলাদা আলাদা তথ্য সারি নির্দেশ করছে, কোনো নির্দিষ্ট মান নির্দেশ করছে না। মানে আমরা কিন্তু এখন আরো হায়ার লেভেল পর্যায়ে চিন্তা করছি। নর্মালি আমরা আই দিয়ে তো কত নাম্বার মান সেটা বলি, আর এখন আই মানে হচ্ছে কত নাম্বার তথ্য সারি, বুঝতে পারছো? মানে একটা দেশের মধ্যে ধরো বাংলাদেশের মানচিত্র কেমনে যেন আঁকে, আমি তো ভুলে গেছি, এই কেমনে যেন আঁকে মনে নেই, তুমি ভালো পারবা না। এই যে মানচিত্রের মধ্যে ধরো অনেকগুলো গ্রাম আছে, এখন এখানে তুমি এই গ্রামের নম্বর নম্বর দিলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। তো এই 1 2 3 4 5 দিয়ে বোঝাচ্ছে একটা দেশের মধ্যে কত নম্বর গ্রাম সেটা বোঝাচ্ছে। এখন তুমি যদি আরো বড় পরিসরে চিন্তা করো তাহলে কি হবে, এখানে আছে বাংলাদেশ, এখানে ধরো ভারত, এখানে ধরো পাকিস্তান, তারপর ধরো এদিক ধরো মিয়ানমার আছে, তারপরে এদিক ধরো শ্রীলঙ্কা কি যেন আছে জানি না। তো এবার যদি তুমি প্রত্যেকটা দেশকে 1 2 3 4 দাও, বাংলাদেশ ধরো 1, তারপরে পাকিস্তান ধরো 2, মিয়ানমার ধরো 3, নেপাল না হলে ভুটান কি আছে জানি না, এটা হচ্ছে 4, শ্রীলঙ্কা থাকতে পারে 5 ধরো ভারত। এবার যে 1 2 3 4 আছে, এই 1 2 3 4 কিন্তু তুমি যদি একটা দেশের মধ্যে চিন্তা করো তাহলে সংখ্যা দিয়ে কিন্তু দেশের ভিতরকার গ্রাম বোঝাচ্ছিল তাই না। আর এখন তুমি বড় পরিসরে এসেছো, এখন এই 1 2 3 4 দিয়ে আলাদা আলাদা দেশ বোঝাচ্ছে। তো এই উদাহরণটা দিলে মনে হয় সবচেয়ে ভালো করে বুঝতে, তাই না? তো যখন তুমি একটা নির্দিষ্ট তথ্য সারির মধ্যে থাকো তখন আই দিয়ে বোঝায় হচ্ছে মানের ক্রম, মানে কত নম্বর মান সেটা বোঝায়। আর এখন তুমি যেহেতু সম্মিলিততে আসো, তুমি আরো বড় পর্যায়ে আসো, সে কারণে আই দিয়ে বোঝাবে এক একটা তথ্য সারি, কততম তথ্য সারি তাই বোঝাবে। আশা করি বোঝা গিয়েছে। তো এগুলো বুঝলে আসলে মানে পরিসংখ্যানের ধারণাটা আর একটু ভালো হয়। মানে এই যে আইটাই আমরা বসাই অনেক কিছু, এই যে আমি সম্মিলিত গাণিতিক গড়ের যে ধারণা দিলাম, আমি এতদিন যা পড়াইছি তার থেকে আমার মনে হয় আজকে সম্মিলিত গড়ের ধারণা আরো ভালোভাবে বুঝতে পেরেছো। মানে প্রথমের যে ভিডিওটুকু দেখেছো আরো ভালোভাবে মনে হয় ক্লিয়ার হয়েছে আমার বিশ্বাস আর কি। তোমার
অন্য বিশ্বাসও থাকতে পারে। তারপরে আমার মনে হয়েছে যে আজকে আমি যেটা বুঝলাম সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়েছে, কারণ সবচেয়ে বেশি কমফোর্টেবল হয়ে বোঝাতে পারিছি। আর এই পরিমিত ব্যবধান এখানে তো বোঝানোর কিছু ছিল না, এখানে সূত্র। আর এই যে ডি, এই ডি বোঝানোর জন্য আমি একটু এক্সট্রা করে ওই জিনিস বুঝালাম। তাহলে ডিআই সমান কি হবে? ডিআই এর সূত্রই তো দেওয়া হয়নি এখনো। ডিআই কি হবে বলতো? ডিআই এটা কি হবে বলতো? এখন আই বোঝাচ্ছে এক একটা তথ্য সারি। তাহলে তথ্য সারির কোন মান আমার জানা থাকে? পুরো তথ্য সারির কোন মানটা আমার জানা থাকে বলতো? তথ্য সারির আলাদা আলাদা মান কি জানা থাকবে? আমার তো পুরো তথ্য সারির গড় জানা থাকবে, তাই না? এই গড় থেকে এই গড়েরও গড় বিয়োগ করব। মানে যখন আমাদের তথ্য সারির মধ্যে মান থাকে 1 2 3, তখন কি করি? প্রত্যেকটা তথ্য সারি থেকে তার গড়টা বাদ দিয়ে দিই, তাই না? প্রত্যেকটা মান থেকে তার গড়টা বাদ দিয়ে দিই। আর এখন কি করব? এখন আমাদের হাতেই আছে গড়, তাহলে এবার কি বাদ দেবো? এই গড়েরও গড়। এই গড়েরও গড় কি সম্মিলিত গড় না? সবগুলো গড়ের বাপ, এটা সম্মিলিত গড়। তাহলে সম্মিলিত গড় দিয়ে বিয়োগ হবে। বুঝা গিয়েছে? এই যে এটা, বুঝতে পারছো? এই যে এই পর্যন্ত, যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলেই হবে। এই সূত্রটা জানলেই হয় আসলে। তারপরে আমি একটু ধারণা বৃদ্ধি করার চেষ্টা করলাম। তো তাহলে যদি তোমার 3টা তথ্য সারি থাকে, তাহলে তোমার ওই 3টা তথ্য সারির ওই তথ্য সংখ্যা দেওয়া থাকবে, 3টা তথ্য সারির পরিমিত ব্যবধান দেওয়া থাকবে, আর তোমাকে আর গড়ও দেওয়া থাকবে মনে হয়, এক্স বার আই এটা দেওয়া থাকবে। আই তোমার তথ্য সারির গাণিতিক গড়। তো এটা যদি আমি লিখেই দিই এক্স বার আই, এটা মানে কি? এটা মানে হচ্ছে আই তোমার তথ্য সারির গাণিতিক গড়। তথ্য সারি বা নিবেশন যেটাই বলো, এটা কপি করে পেস্ট করে দিই। এই যে এখানে আয়তম তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড়, এটা শুধু গড় বললেও হয়। নর্মালি তো গড় বলতে আমরা গাণিতিক গড়ই বুঝি, তাও লিখে দিলাম গাণিতিক গড়। আর এক্স সি এটা কি? এটা হচ্ছে সবগুলো তথ্য সারির সম্মিলিত গড়। সবগুলো মানে সম্মিলিত কথাটার মধ্যে সবগুলো চলে আসে, সম্মিলিত গড়। বোঝা গিয়েছে? আর ডিআই তাহলে কি? ডিআই, ডিআই কি বলতো? নর্মালি ডিআই যদি কোনো একটা তথ্য সারির ভিতরে থাকে, একটা তথ্য সারির ভিতরে থাকো, তাহলে সেটা হয় কোনো একটা নির্দিষ্ট মানের বিস্তার, তাই না? আর এটা কি? এটা হচ্ছে পুরো একটা তথ্য সারির বিস্তার নির্দেশ করে। আইতম তথ্য সারির, আইতম তথ্য সারির বিস্তার, বিস্তার বা তুমি বলতে পারো গড় হতে ব্যবধান, গড় হতে ব্যবধান। তো গড় হতে ব্যবধান মানে কোন গড় হতে বলতো? সম্মিলিত গড় হতে। কারণ আমার কাছে যেটা আছে সেটা তো একটা গড়, সেটাকে আমি মান আকারে চিন্তা করলে এই মানের গড় হচ্ছে গড়েরও গড়, তাই না? মানে এই জিনিসের গড় কি, মানে এই গড়েরও বাপ কিটা? সম্মিলিত গড়। তাহলে গড় হতে ব্যবধান বলতে বোঝাচ্ছে এই সম্মিলিত গড়টা হতে এই গড়ের ব্যবধান, তাই বোঝাচ্ছে। কারণ তথ্য সারির আমরা গড়ই জানি, নির্দিষ্ট মানগুলো জানি না। তো এই সূত্রগুলো মুখস্থ করলে হয়। তাহলে ভেদাঙ্ক কি বলতো? ভেদাঙ্ক কিছুই না, সম্মিলিত ভেদাঙ্কের জন্য আমরা এই যে এই সূত্রে পুরোটুকু স্কোয়ার করলে হয়ে যায় না? এটা স্কোয়ার করলে ভেদাঙ্ক হয়ে যায়, স্কোয়ার করলে রুটটা চলে যাবে। তো এটা আমি আর করে দিচ্ছি না। তো বোঝা গিয়েছে ভেদাঙ্ক কি। তো আরেকটা ভালো কাজ করলে হয়তো এই জিনিসটা কপি করে এখানে পরিমিত ব্যবধান বাদ দিয়ে ভেদাঙ্ক লিখে দিতাম, আর এই রুটটা ডিলিট করে দিতাম, তাহলে হয়ে যেত। আর এটা আমি মুছে দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তো এটা করলে হয়ে যেত না? তো চলো করি এই কাজটাই। তো এই সম্মিলিত ভেদাঙ্ক এটা আমি কেটে দিচ্ছি, আর এই কাজটাই করব। তো এটা তাহলে কপি করি, কপি করে নিয়ে গেলাম, আর এটাও কপি করে নিয়ে গেলাম। এবার কি করব? সম্মিলিত পরিমিত ব্যবধান যেহেতু জানি, সম্মিলিত ভেদাঙ্কও জানবো, খুব সহজেই জানবো। এখানে আমি শুধু লিখে দেবো ভেদাঙ্ক, সম্মিলিত ভেদাঙ্ক, সম্মিলিত ভেদাঙ্ক। এই যে হয়ে গেছে। এই পুরো জিনিস আমি একটু মাঝখানে নিয়ে যাই, এই যে চলে গিয়েছে। এবার কি করব? সম্মিলিত ভেদাঙ্ক কি দিয়ে প্রকাশ করে? সিগমা স্কোয়ার দিয়ে না? এইভাবে। অথবা তুমি ভেদাঙ্ক হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা যায়, ভি অফ এক্স এটা। কিন্তু এখানে তুমি সি লিখে দিতে পারো এভাবে। আসলে এভাবে প্রকাশ করে না, তারপরেও আমি একটু দেখিয়ে দিছি। আর আরো একভাবে ভেদাঙ্ক প্রকাশ করে, জানো সেটা কেমনে জানো? সিগমা দিয়ে তো প্রকাশ করে, তাই না? ভি এটা দিয়ে প্রকাশ করে, ভি অফ এক্স এমন না, মানে কোন চলক সেটার ভেদাঙ্ক, মানে ভি অফ এক্স আই এমন কিছু একটা। মানে এক্স আই নামে যদি একটা চলক থাকে তাহলে তার ভেদাঙ্ক হচ্ছে ভি অফ এক্স। আর এটা
সিগমা অফ এক্স এমন দেওয়া যায়। আর আরেকটা জিনিস দিয়ে ভেদাঙ্ক বোঝানো যায়, ভি কে আরেকটু বড় করে এইভাবে লেখানো যায়, ভ্যারিয়েশন না, ভেদাঙ্কর ইংলিশ ভ্যারিয়েশন, সে কারণে ভি না লিখে ভি এ আরও লেখা যায়। তো এটা আমি একটু দেখিয়ে দিলাম। তো সিগমা স্কোয়ার দিলে আমাদের হচ্ছে, তাহলে সূত্র কি হচ্ছে, এখানে স্কোয়ার, ভেদাঙ্কের সূত্রে সিগমা স্কোয়ার হবে, আর এই জিনিস বাদ যাবে, ঠিক আছে না? আর এটাও বাদ যাবে, ঠিক আছে। এবার কি এখানে তাই সম্মিলিত ভেদাঙ্ক হবে। আচ্ছা, ঝামেলা হচ্ছে, আমি একটু এভাবে কাটি, তাই না? এটাও সুন্দর, এই যে চলে গেল। এবার কি করব, এখানে লিখে দেবো ভেদাঙ্ক, কিন্তু এবার লিখবো না, দেখি হয় নাকি, না লিখি, কপি করতে আর দেরি হবে না। এটা হচ্ছে সম্মিলিত ভেদাঙ্ক, সবই সেম, শুধুমাত্র পরিমিত ব্যবধানের স্কোয়ার করলে হয়ে যায়, তাই না? এবার এটা একটু ঠিকঠাক করে দিই, এই জিনিসটা একটু মাঝখানে নিয়ে যাই। আচ্ছা, আমার তো আবার ঝামেলা হয়ে গেল, তাহলে এখানেই থাক, এত ঝামেলা না করে এখানেই থাক, নাকি হবে না? এই যে হয়েছে, এই তো। এবার কি করব, শুধুমাত্র এখানে একটা স্কোয়ার হয়ে যাবে, ভেদাঙ্ক যেহেতু এখানে স্কোয়ার, তাহলে এই জিনিসটা চলে যাবে। দেখি যায় কিনা। আচ্ছা, এটা আচ্ছা, তো মোটামুটি বোঝা গেল যে সম্মিলিত পরিমিত ব্যবধান কেমনে বের করব, তারপরে অন্য কি কি কেমনে বের করব। তো প্রথম কথা, যে যদি ম্যাথ দেয়, মানে আমাকে যদি অনেকগুলো তথ্য দিয়ে বলে যে, মানে অনেকগুলো গ্রুপ দিয়ে আলাদা আলাদা তথ্য সারি, কোনো নির্দিষ্ট তথ্য তো দেবে না, আলাদা আলাদা তথ্য সারি দেবে, আলাদা আলাদা তথ্য সারি দিয়ে সেই তথ্য সারি পরিমিত ব্যবধান বলবে, আর তাদের গড়টাও বলে দেওয়া লাগবে, মানে এই তিনটা জিনিস দেওয়া থাকা লাগবে, এই যে এই তিনটা জিনিস। আমি যদি একটু দেখাই, আমার আবার ঝামেলা করলো, এ তো ভালো লাগে না আর, ইদানিং খুব ঝামেলা করা শুরু করেছে, এটাই। এগুলো আমি একটু কালার করে দিই, তাহলে বোঝা যাবে যে এগুলো হচ্ছে দেয়া থাকতে হবে। কারণ তোমার তো এর ডিআই নির্ণয় করার জন্য মানে কোন একটা তথ্য সারির গড় থেকে সম্মিলিত গড় বাদ দেওয়া লাগছে, তাহলে ওই তথ্য সারির গড় তোমার অবশ্যই জানা থাকা লাগবে। এই যে এবার মনে হয় কাজ হয়ে গেছে, এবার আমি এটা একটু চেঞ্জ করে এই যে এই কালার দিয়ে দিই। আচ্ছা, তো ডিআই বের করার জন্য তোমার তো ওই তথ্য সারির গড় লাগবে আর সম্মিলিত গড় লাগবে, তাহলে ওই তথ্য সারির গড় দেওয়া থাকতে হবে। ধরো তোমার কাছে দুইটা তথ্য সারি দেওয়া আছে, একটা তথ্য সারি ধরো পরিমিত ব্যবধান দেওয়া আছে, গড় দেওয়া আছে, আর কয়টা মান আছে, মানে কয়টা তথ্য আছে সেটাও দেওয়া আছে, আরেকটা তথ্য সারিতেও দেওয়া আছে, এভাবে। তাহলে তুমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তো তোমার প্রথম ধাপ কি হবে, এ তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তো শুনতে থাকো, আমি এমনি কথা বলতে শুনতে থাকো। তো যদি দুইটা তথ্য সারি দিয়ে দেয়, এভাবে মান দিয়ে দেয়, দুইটা না হলে তিনটা চারটা যত ইচ্ছা, প্রথম কাজ হবে তোমার সম্মিলিত গড়টা বের করা। সম্মিলিত গড় তুমি বের করতে পারবা, এই যে আগে শিখে আসলাম যে গড় মানে প্রত্যেকটা তথ্য সারির গড় আর মানের সংখ্যা, মানে তথ্য সংখ্যা, এই এন আর এই এক্স, এই দুইটা জিনিস দিয়ে তুমি সম্মিলিত গড় বের করতে পারবা, ঠিক আছে। সম্মিলিত গড় তুমি যদি বের করে ফেলো, এবার কি করবা, সম্মিলিত গড় মানে তোমার তো প্রত্যেকটা তথ্যের গড় অলরেডি আছে, সেখান থেকে সম্মিলিত গড় বাদ দিয়ে তুমি ডিআই পেয়ে যাবা। তো আগে এই কাজই করতে হবে, তুমি তথ্য সারির সম্মিলিত গড় বের করে ফেলবা, গড় আর এই তথ্য সংখ্যা ব্যবহার করে সম্মিলিত গড় ব্যবহার করবা, তারপর ডিআই বের করবা। বুঝতে পারছো? আমার আর এসেও আর কাজ আসছে না, দেখো আমার কার্সর চলে গিয়েছে, কি ঝামেলা, কি হলো এই জিনিসটা, আর কিছুই কাজ করছে না। আচ্ছা, ভিডিওটা টেনে ফেলো, মানে এখন মনে হয় জিনিসটা ঝামেলার, দেখি কখন ঠিক হয়। এই তো হয়েছে মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, মনে হয় ঠিক আছে এবার, এই তো হয়েছে। আচ্ছা, তখন পর হলো। তো কি বলছিলাম, যে প্রথমে বলে দিই, মানে এভাবে বলে দিই এই জিনিসটা। এক নম্বরে তুমি এন আই মানে মানে N1 N2 N3 এগুলো, আর তার সাথে এক্স বার আই, এই দুইটা জিনিস ব্যবহার করে তুমি বের করবা হচ্ছে এক্স সি, মানে এক্স বার সি, এটা ব্যবহার করবা। এরপরে তুমি এক্স বার আই আর মাইনাস দেখাচ্ছি, কারণ আমি কমা দেখালেই তো হলো, এত ঝামেলা না করে এক্স বার আই
আর এক্স বার সি, এই দুটো জিনিস ব্যবহার করে তুমি প্রত্যেকটা ডিআই বের করতে পারবে। মানে যদি 3টা থাকে তাহলে D1 D2 D3 বইতে দেখবা দেওয়া আছে, আমি আর ম্যাথ করে দিচ্ছি না। এবার কি করবা, এবার আর কিছুই না, শুধু সূত্রে ফেলবা। তোমার ডিআই তো বের করা মেন ছিল, বাকি সব তো দেওয়াই আছে, তো সে কারণে তুমি এবার সূত্রে ফেলে দিলেই হয়ে গেল। বুঝতে পারছো? সূত্রের মধ্যে একটা ঝামেলা আছে, তোমার মনে হতে পারে এটা আর এটা সেম জিনিস, সেম জিনিস কিন্তু না। সেম জিনিস হলে তো কাটাকাটি হয়ে যেত, তাই না? যে সেম জিনিস না কেন, সামেশনের মধ্যে পুরো এই জিনিসটা আছে, মানে প্রত্যেকটা তথ্য সারির ক্ষেত্রে এই জিনিস বসিয়ে তারপর যোগ করতে হবে। আর এটা হচ্ছে শুধুমাত্র ওই তথ্য সংখ্যা যোগ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তো বইতে দেখো এই সম্মিলিত পরিমিত ব্যবধানের সূত্রের সাথেই ওই একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা করে ফেলবা তাহলেই হবে। তো সেই ম্যাথে একটু মানে ঝামেলা করে করেছে, প্রথমে সূত্র লিখে নিয়ে তারপরে একটু ইটি দিয়ে বের করেছে। তো যেখানে সূত্র লেখা আছে, মানে এই জিনিস যেখানে লেখা আছে সেখানে তুমি মান বসিয়ে বের করে দিবা, সমস্যা নেই। প্রথমে তুমি সম্মিলিত গড়টা বের করে ফেলবা। দেখো আগে সূত্র মতো দেওয়া আছে, তুমি যদি বই খুলে থাকো 202 পেজে দেখবা আগে সূত্র বলে দিয়েছে তারপরে করেছে। তো তোমার এত কিছু তো করা লাগবে না, তুমি সূত্র লিখে নিচে মান বসিয়ে করে ফেলবা, শেষ। আশা করি বোঝা গিয়েছে। আর ভেদাঙ্ক জিনিসটাও বুঝতে পারছো সহজেই। কি করবা, এটা লিখে দিই এটা। এরপরে তুমি ওই সিগমাই তারপরে এনআই, তারপরে কি বলতো আরেকটা কি, এই যে ডিআই, এই 3টা জিনিস ব্যবহার করে তুমি সিগমা সি এটা ব্যবহার করতে পারবো। আর যদি ভেদাঙ্কের কথা বলে তাহলে তুমি একবারে এই যে স্কোয়ার দিয়ে তারপর সূত্রে ফেলো, মানে এই পুরো জিনিসটার স্কোয়ার করলে হয়ে যাবে না, করলে ভেদাঙ্ক হয়ে যাবে। মানে আমি এমনি দেখালাম, সবকিছুর তো আর না, শুধুমাত্র এই যে সূত্রের মধ্যে যে রুট আছে সেটা বাদ চলে যাবে, তাছাড়া আর কিছু না। মোটামুটি বোঝা গেল। এছাড়া ডিআই কিন্তু না, সূত্রের মধ্যে কিন্তু ডিআই স্কোয়ার আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, সূত্রটা ভালো করে দেখলে বুঝতে পারবা। ডিআই স্কোয়ার আছে, সিগমা স্কোয়ার আছে। তো বইতে দেখবে এমন দেওয়া আছে N1 সিগমা 1 স্কোয়ার, N2 সিগমা 2 স্কোয়ার, N3 সিগমা 3 স্কোয়ার, এভাবে করে করে শেষ পর্যন্ত। তারপরে N1 D1 স্কোয়ার যোগ করে আমি একবারে কমন নিয়ে লিখেছি, এটা মানে বেশি ভালো মানে মনে রাখা যাবে, দুইটাই মনে রাখা যাবে, কিন্তু এভাবে করো তাহলে একটু গোছানো হবে। আশা করি বুঝে গিয়েছে। ভিডিও ছোট করতে চাইছি, আমার ভিডিও জীবনেও ছোট হয় না। তো সম্মিলিত ভেদাঙ্ক সবকিছু বাদ, শুধু মানে রুট ছিল তার স্কোয়ার হয়ে রুট ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, বেশি দেরি না করি, 6টা 6 বেজে গিয়েছে। আমি প্রিপারেশন মোডে যেয়ে এটা বন্ধ করে দিচ্ছি। কয় মিনিট হলো? 42 মিনিট হয়ে গেল, কি আর বলবো।